আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন জয়েন করে ফেলেছো। যারা জয়েন করে ফেলেছো তাদের উদ্দেশ্যে বলে নেই যে আজকে আমি বেসিক্যালি সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রস্তুতি নিব সেটার আহ, প্রথম লেকচার, যেখানে কোষ বিভাজন এবং ভেক্টর নিয়ে আমি আলোচনা করব। তো যারা জয়েন করে ফেলেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু ক্লিয়ার করো, আমাকে শোনা যাচ্ছে কিনা। তো যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো, তো আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তো আজকে ইতিমধ্যেই মেডিকেল রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো যারা মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আসলে যে পরিমাণ সিট রয়েছে আমাদের মেডিকেলে এবং যে পরিমাণ পরীক্ষা দিয়েছে সেটা খুবই নগণ্য। পরীক্ষার্থীর তুলনায় সিটের পরিমাণ খুবই নগণ্য। তো এখানে সবাই চান্স পাবে না, এটি স্বাভাবিক। তো যারা চান্স পেয়েছো তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা পাওনি তাদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু তোমাদের পরিশ্রম করেছো, আর মেডিকেল মানেই যে সব কিছু এমনটা কিন্তু না। মেডিকেল ছাড়াও তোমার ডাক্তার হওয়ার এখনও অনেক সুযোগ রয়েছে। এখনও আর্মি মেডিকেলের পরীক্ষা হয়নি, সেখানে তোমার জন্য সুযোগ রয়েছে। তাছাড়া সর্বশেষ যেটা বলবো যে ডিবিএম এখানেও কিন্তু যে ডাক্তারি সার্টিফিকেট প্রদান করা হয়, সুতরাং এখানেও তোমার একটা সুযোগ সুবিধা রয়েছে। তো এই ডিবিএম পড়তে হলে তোমাকে অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। তো আজকে থেকে মনে কোনো না হয়ে আজকে থেকে তোমার প্রিপারেশন শুরু করে দাও। যদি এই শর্ট সময়ে তুমি তোমার যে প্রিপারেশন নিয়েছো বেসিক্যালি এখানে আর নতুন করে কোনো প্রিপারেশন নিতে হবে না। তো যেটুকু পড়েছো ওইটুকুকে আরেকটু ঝালাই করো। আর যেহেতু মেডিকেল পরীক্ষার মধ্যে ম্যাথ ছিল না, তো এখানে ম্যাথ একটা বিষয় চলে আসবে। তো ম্যাথ চলে আসবে, ফিজিক্সের ম্যাথ এবং ম্যাথের তো ম্যাথ আছেই। তো যাদের রেজাল্ট মোটামুটি ভালো, জিপিএ 5 রয়েছে, তো তারা হচ্ছে মেডিকেল পরবর্তী সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে থাকো। আশা করা যায় তোমাদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে যদি তোমার পরিশ্রম সঠিক থাকে। তো যাই হোক, আমি আজকে ক্লাসের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভেক্টর এবং কোষ বিভাজন। তো ভেক্টর এবং কোষ বিভাজন আমার ইতিমধ্যে তোমরা জানো যে আমি একটা রুটিন প্রকাশ করেছিলাম। সেই রুটিনের মধ্যে প্রায় 27 তারিখ পর্যন্ত শর্ট সিলেবাসের যে টপিকসগুলো রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমি ক্লাস নেব এবং প্রত্যেকটা ক্লাসের পরবর্তীতে আমরা হচ্ছে পরীক্ষা নেব। সো ক্লাস টেস্টগুলো হবে 30 মার্কের। তো এখানে আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যেই 2টা করে সাবজেক্টকে ইনক্লুড করেছে। যেমন প্রথম লেকচারে যে সাবজেক্ট পদার্থ এবং কি জীব, এই দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো এবং এই চ্যাপ্টার দুটোর উপরই বেসিক্যালি আমাদের পরবর্তী পরীক্ষা হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে যাই। আমরা প্রথমে কথা বলবো হচ্ছে ভেক্টর নিয়ে। তো ভেক্টর নিয়ে আমাদের মোটামুটি সবারই জানা আছে, আমরা যারা পড়েছি, কারণ এটা আমাদের প্রথম অধ্যায় যদি আমরা বলি। তো এই জন্য ভেক্টর নিয়ে সবারই মোটামুটি জানা আছে। তার পরবর্তীতেও আমি রিভিশন হিসেবে আর কি কি বিষয় পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে জাস্ট কথা বলবো। তো দেরি না করে আমি ক্লাস চলে যাচ্ছি। তো ভেক্টর নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবা। তো ভেক্টর থেকে প্রথমে আমাদের যে জিনিস জানতে হবে সেটি হচ্ছে যে আমরা জানি যে যদি কোনো একটা রেখাকে বা কোনো একটা রাশিকে যদি মান আর দিক দিয়ে প্রকাশ করা যায় সেটাকে আমরা ভেক্টর বলে থাকি। এবং যেটাকে প্রকাশ করা যায় না, শুধু মান দিয়ে প্রকাশ করা যায় কিন্তু দিকের প্রয়োজন হয় না, সেটাকে আমরা স্কেলার রাশি বলে থাকি। তো এখান থেকে বেসিক্যালি আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে কোন কোন রাশিগুলো হচ্ছে ভেক্টর, অর্থাৎ ভেক্টর দিক দিয়ে কোন কোন রাশিকে আমরা প্রকাশ করতে পারি আর দিক ছাড়া কোন কোন রাশিকে আমরা প্রকাশ করতে পারি। তো আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে স্কেলার এবং হচ্ছে ভেক্টরের উদাহরণগুলো লাগবে। ঠিক আছে? তো স্কেলার এবং ভেক্টরের যে উদাহরণগুলো আছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে কোনগুলো হচ্ছে ভেক্টর আর স্কেলারের উদাহরণ? তো আমরা জানি ভেক্টর রাশিকে মান এবং দিক দুটো দিয়ে প্রকাশ করতে হয়, আর স্কেলার রাশি প্রকাশ করার জন্য
কি দিকের প্রয়োজন হয় না, শুধুমাত্র মানের প্রয়োজন হলেই চলে। তো আমরা যদি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপি 5 মিটার, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য 5 মিটার, তো আমার এখানে দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। কোনো একটা বস্তু যদি ভর মাপি, ঠিক আছে, যে এই বস্তুটার ভর হচ্ছে পদার্থের মোট পরিমাপ, তো আমি এটা মাপতে গেলে কি আমার দিকের প্রয়োজন হবে না। যদি আমি সময়ের কথা বলি তাহলে এখানেও কি কোনো দিকের প্রয়োজন হবে না। তারপর যদি আমি বলি জনসংখ্যা, এখানেও আমার দিকের কোনো প্রয়োজন হবে না। তারপর যদি আমি বলি যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস, তো এখানে আমার কি দিকের প্রয়োজন হচ্ছে না। যদি তাপ নির্ণয় করি তাহলে আমার কি দিকের প্রয়োজন হচ্ছে না। বৈদ্যুতিক বিভব যদি মাপি তাহলে সেক্ষেত্রে কি আমার দিকের প্রয়োজন হচ্ছে না। তো এই যে রাশিগুলো আছে এগুলো হচ্ছে কি আমার স্কেলার রাশি, কারণ এই রাশিগুলো প্রকাশ করার জন্য আমার দিকের প্রয়োজন হয় না। এটা একটা, এগুলো হচ্ছে কি স্কেলার রাশি। তবে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কাজ একটি স্কেলার রাশি। কাজ হচ্ছে কি একটি স্কেলার রাশি। তো কাজ একটি স্কেলার রাশি, এই জিনিসটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কাজের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করলে কতটুকু সরণ ঘটে, যদি বস্তুর সরণ ঘটে তাহলে তাকে আমরা বলে থাকি কাজ। তাহলে দেখো কাজ যদি আমরা বলি W = F.S, এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দুইটা ভেক্টর রাশি, বল একটি ভেক্টর রাশি এবং সরণ একটি ভেক্টর রাশি, তো বল আর সরণ যেহেতু ভেক্টর রাশি এবং দুইটি ভেক্টর রাশির ডট গুণ সবসময় কি হয়, একটি স্কেলার রাশি হয়। এটা কি কখনো ভেক্টর রাশি হয় না। তো এই কাজ হচ্ছে কি একটি স্কেলার রাশি। তো এই হচ্ছে মূলত আমাদের স্কেলার রাশির উদাহরণ। তো আমরা যদি স্কেলার রাশির উদাহরণগুলো আবার বলি, যে দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, কাজ, এগুলো হচ্ছে কি আমাদের। আরও আছে দ্রুতি, এটা ব্যাক হচ্ছে ভেক্টর বা দ্রুতি হচ্ছে কি একটি স্কেলার রাশি। তো এই হচ্ছে আমাদের স্কেলার রাশিগুলোর উদাহরণ। আমাদের প্রথমেই এই স্কেলার রাশির উদাহরণগুলো জানতে হবে। তো তার পরবর্তীতে আমরা আসি যে ভেক্টর রাশি তাহলে কোনগুলো। তাহলে ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করার জন্য দিক এবং মান দুইটাই লাগবে। যেমন আমরা যদি কোনো বলি সরণ, তো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব কতটুকু, নির্দিষ্ট দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলি কি সরণ। তো সরণকে প্রকাশ করার জন্য দিক এবং মান দুইটাই প্রয়োজন হয়, এটা একটা ভেক্টর রাশি। তারপর যদি বলি এই সরণ থেকে পাওয়া যায় হচ্ছে বেগ, তো দ্রুতি হচ্ছে কি স্কেলার রাশি আর বেগ হচ্ছে কি একটি ভেক্টর রাশি। ঠিক আছে, একক সময়ে বেগের সরণের পরিবর্তন, এটাকে আমরা বলে থাকি বেগ, তো এটা একটা ভেক্টর রাশি। তারপর যদি বলি যে ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, বিপরীত ত্বরণ যেটা সেটাকে আমরা বলে থাকি মন্দন। ঠিক আছে, ত্বরণ, মন্দন। তারপর হচ্ছে ওজন কিন্তু একটি ভেক্টর রাশি, কারণ হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট বড় বস্তুকে পৃথিবী যে বলে তার নিজের দিকে আকর্ষণ করে, তার দিকে আকর্ষণ করতেছে, সুতরাং এটা একটা ভেক্টর রাশি। তো এই হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং হচ্ছে ভেক্টর রাশির যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো আমাদের জানতে হবে, কারণ এই উদাহরণগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, তো প্রথমে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুইটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো ইতিমধ্যেই অনেকে জয়েন করে ফেলেছে। তো তোমরা যারা জয়েন করে ফেলেছ তোমরা লাইভটি শেয়ার করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারা দেখতে পারে। অনেকে জয়েন করে ফেলেছে। তো তার পরবর্তীতে আসি। তো আমরা দেখলাম প্রথমেই যে স্কেলার রাশি এবং হচ্ছে ভেক্টর রাশি তাদের উদাহরণগুলো, এবং আমাদের এই উদাহরণগুলোই বেসিক্যালি লাগবে। তার পরবর্তীতে যে টপিকস ভেক্টর থেকে আমাদের লাগে সেটা হচ্ছে যে বিশেষ কিছু ভেক্টর আছে বা ভেক্টরের শ্রেণীবিন্যাস বলতে পারি আমরা এগুলাকে। তো ওইগুলো আমাদের লাগবে। তো সেখানে সবগুলো আমাদের লাগবে না, কিছু কিছু আছে যেগুলো আমাদের লাগবে। তো আমাদের কি কি লাগবে সেটা যদি বলি, যে ভেক্টরের প্রকার, ঠিক আছে, প্রকার থেকে আমাদের সবকটা লাগবে না। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে একক ভেক্টর। এটা হচ্ছে কি একক ভেক্টর। তো এই একক ভেক্টর থেকে আমাদের প্রশ্ন আসে যে একটা ভেক্টর দেওয়া থাকে, তারপর বলা হয়েছে এই ভেক্টরের একক ভেক্টর কত। তো একক ভেক্টর নির্ণয় করার জন্য আমরা জানি যে কোনো একটি ভেক্টরকে, সাপোজ একটি ভেক্টর, এই এ ভেক্টরকে, কোনো একটি ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে এ ভেক্টরের মানকে আমরা মডুলাস দিয়ে প্রকাশ করি, তাই না? তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তোমার কি
একক ভেক্টর, আর এটাকে প্রকাশ করার জন্য আমরা সবসময় টুপি চিহ্ন ব্যবহার করে থাকি। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি একক ভেক্টর। আর একক ভেক্টরের মান কি কখনোই শূন্য না, ঠিক আছে, কখনোই শূন্য না, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের লাগবে ভেক্টর প্রকারের মধ্যে একক ভেক্টর। তার পরবর্তী যেটা লাগবে সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে, বিপ্রতীপ ভেক্টর। তো একক ভেক্টর লাগবে আর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, এই দুইটা ভেক্টর নিয়ে আমরা হচ্ছে ভেক্টরের প্রকার কথা বলবো, বাকিগুলো হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্ট না। তো বিপ্রতীপ ভেক্টর ধরি আমি একটি ভেক্টর, এই এ ভেক্টরের মান হচ্ছে কি সাপোজ 6i, এ ভেক্টরের মান হচ্ছে 6i। তো এই এ ভেক্টরের যদি বিপ্রতীপ ভেক্টর আমি বলি, তাহলে যদি আমি বলি যে বি এ ভেক্টরের বিপরীত ভেক্টর বি যদি বলি, তাহলে কি হবে এই যে 1/6i, ঠিক আছে। তাহলে কি হবে, এটার বিপ্রতীপ হবে, ঠিক আছে, বিপ্রতীপ হবে, জাস্ট আর কিছু না। তাহলে আমরা বলবো যে বিপ্রতীপ ভেক্টর এবং হচ্ছে একক ভেক্টর, ভেক্টর প্রকারভেদ থেকে এই দুটো ভেক্টরকে আমরা জানবো, ঠিক আছে। তার পরবর্তীতে আমাদের যে টপিকস সেটি হচ্ছে যে কোনো একটি ভেক্টরের লব্ধির মান এবং হচ্ছে দিক নির্ণয়, ঠিক আছে। কোনো দুইটি ভেক্টর দেওয়া থাকবে, সেই দুইটি ভেক্টরের লব্ধির মান এবং কি দিক নির্ণয় হবে। সাপোজ যদি আমি বলি যে এখানে দুইটি ভেক্টর আছে, একটি হচ্ছে পি মানের ভেক্টর, একটি হচ্ছে কিউ মানের ভেক্টর। এই দুইটা যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, এই দুটি ভেক্টর যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধিটা হবে কি, লব্ধিটা হবে আর, তাদের লব্ধিটা হবে আর, ঠিক আছে। তাহলে তাদের লব্ধিটা কি হবে আর। তাহলে পি মানের এবং কিউ মানের দুটি ভেক্টর তারা যদি পরস্পর এই আলফা কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হবে কি আর। তো এই আর এর মানটা আমরা জানবো, আমাদের এত কিছু জানার দরকার নেই, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা, ঠিক আছে। তো এখন আমরা কীভাবে আসলো সমীকরণ, এগুলো জানার এখন সময় নেই। আমরা জানবো যে এই ভেক্টরের লব্ধিটা, দুইটা ভেক্টর যদি কী করে আলফা কোণে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হবে, লব্ধি আর হবে পি স্কোয়ার প্লাস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা, এটা হবে তাদের লব্ধি। তো এই লব্ধি এই লব্ধি এবং এর মানটা হবে, আর দিকটা হবে হচ্ছে এই লব্ধির দিকটা হবে, তাহলে দিক আমরা সাধারণত থিটা দিয়ে প্রকাশ করে থাকি। তো আমরা বলবো যে টেন থিটা সমান হচ্ছে কি পি সাইন আলফা কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। সো এখান থেকে আমরা জাস্ট থিটার মানটা যদি বের করতে পারি, টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। সো আমরা একটা জিনিস জানি যে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, সুতরাং তোমাকে এই টাইপের ম্যাথগুলো না দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, বিশেষ করে দিক নির্ণয়ের জন্য। কারণ থিটার মান নির্ণয় করতে গেলে তোমাকে হচ্ছে ইনভার্স আকারে মান নির্ণয় করতে হবে। তো সেখানে যদি কঠিন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেটর মানে মান বের করা অনেকটা কঠিন হয়ে যায়। সুতরাং তোমাকে সাধারণত সর্বোচ্চ দিলে এখান থেকে লব্ধির মান নির্ণয় বলতে পারে, ঠিক আছে, লব্ধির মান নির্ণয় করতে বলতে পারে। তো এখন আরেকটা বিষয় আমি বলে ফেলি, সেটাই হচ্ছে যে এই যে আমার এখানে দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয়েছে, ঠিক আছে, দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয়েছে। তো ক্রিয়াশীল হওয়ার পরে যদি আমি বলি এখানে আলফার মানটা কত, ঠিক আছে, তো আলফার মানটা কত, তাহলে কিন্তু আমরা এখান থেকে যদি বের করতে চাই, তাহলে হচ্ছে আমাদের কতগুণে ক্রিয়াশীল হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এটার মান লাগবে, এটার মান লাগবে, এটার মানও লাগবে। যদি কোনো কারণে এই তিনটার মান যদি সমান হয়, পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ এই যে দুইটা ভেক্টর আছে, ভেক্টর রাশি আছে, এই দুইটা রাশির মান যদি কি হয় আমার লব্ধি সমান হয়ে যায়, লব্ধি সমান হয়ে যায়, তাহলে মনে রাখবি এটা সবসময় কি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। এটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে, এটা পরীক্ষার মধ্যে আসে যে মূল ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ যদি কি হয় 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মান ওদের কি, তাহলে লব্ধির মানটা হবে কি ওদের প্রত্যেকের সমান। অথবা এটা বলতে পারে যদি দুটি ভেক্টরের মান তার লব্ধির মানের সমান হয়, তাহলে ভেক্টর দুটি কত গুণে ক্রিয়াশীল হবে, তো সেখানে হবে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে, ঠিক আছে, তো 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে। তো এখানে বেসিক্যালি আমাদের এখান থেকে এই প্রশ্নটা অনেক বেশি পরিমাণে দেয়, কারণ যেহেতু মানে ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই করা যায় এবং হচ্ছে এটা আমাদের অনেকটা মুখস্থের মতো, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখবো, কষ্ট করে হলেও মনে রাখবো। তো এখন
এই হচ্ছে মূলত আমাদের লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয়। ঠিক আছে, লব্ধির মান নির্ণয় আর হচ্ছে দিক নির্ণয়। তো একটা প্রশ্ন আসে এরকমভাবে যে বৃষ্টি পড়ছে আর একটা লোক ছাতা ধরছে, ঠিক আছে, তাহলে ওই ওই লোককে কত কোণে ছাতা ধরতে হবে, কত ডিগ্রি কোণে তাকে ছাতা ধরতে হবে। ঠিক আছে, এখানে মূলত ভেক্টর থেকে এই প্রশ্নটা বেশি পরিমাণে আসে যে বৃষ্টি কোণে কি বৃষ্টি পড়তেছে নির্দিষ্ট একটা ব্যাগে 5 মিটার 6 মিটার পার সেকেন্ড ব্যাগে। ঠিক আছে, তো একটা লোক দৌড়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে, 5 মিটার পার সেকেন্ড ব্যাগে, তো তাকে হচ্ছে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, এরকম একটা প্রশ্ন আসে। তো আমরা প্রথমে দেখি প্রশ্নটা কীরকম হয়। তো এই জন্য আমি সবাইকে একটা জিনিস বলবো যে আমাদের বেসিকলি যে প্রিপারেশনটা হবে সেটা হচ্ছে মূল বইভিত্তিক। তো ইতিমধ্যে তোমরা মেডিকেল পরীক্ষা দিয়েছ, ঠিক আছে, তো সেখানে দেখে থাকবে যে বেসিকলি সব ধরনের প্রশ্নই আসে মূল বই থেকে। ঠিক আছে, বাজারে হাজার হাজার বই আছে, কিন্তু ওই হাজার হাজার বই থেকে আমরা যদি আমাদের মূল বইটি ভালো করে আয়ত্ত করি, মূল বইয়ের যে উদাহরণগুলো রয়েছে এবং মূল বইয়ের পেছনের যে অনুশীলনগুলো রয়েছে সেগুলো যদি আমরা মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের যে কোনো ভর্তি পরীক্ষায় খুব সহজে চান্স পেতে পারবো। এটা হতে পারে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কিংবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য সেখানে চান্স পাওয়া সহজ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বৃষ্টি পড়তেছে, কোনো একটা লোক হচ্ছে দৌড়াচ্ছে, তাহলে তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তো আমি অঙ্ক লিখতেছি 4 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ে যাবার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড সম্মুখীন হলো। তাহলে বৃষ্টি থেকে তো এই একটা প্রশ্ন যে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। তো এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। তো এখন এখান থেকে আমরা খুব সহজেই হচ্ছে এই থিটার মানটা বের করতে পারি। তো আমরা জানি tan থিটা সমান সবসময় এটা লোকের বেগ হচ্ছে বৃষ্টির বেগ। এবং তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এই প্রশ্ন হচ্ছে তোমার যে আমির স্যারের বই রয়েছে সেই বইয়ের একটা প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকেই এই প্রশ্নটার বেশি পরিমাণ দিয়ে দেয় বিভিন্ন পরীক্ষার মধ্যে। তো লোকের বেগ দেখো, লোকে গেছে এত মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে গেছে এবং 4 মিটার পার সেকেন্ড বেগে কি লম্বা বৃষ্টির সম্মুখীন হয়েছে। তাহলে আমরা 2/3, তো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/3, আর এটার মান হচ্ছে আসে 33.7 ডিগ্রি। সো দেখো, এটা হচ্ছে যেহেতু তোমার পাঠ্য বইয়ের একটা অঙ্ক, তোমার বোর্ড বইয়ের একটা অঙ্ক, সুতরাং এই অঙ্কটা যদি আসে তাহলে প্রপারলি অ্যান্সার করো, কারণ যদিও এটা ক্যালকুলেটার নেই, ক্যালকুলেটার ছাড়া যদি অন্য কোনো মান থাকে তাহলে বের করা একটু কঠিন হয়ে পড়ে। তো এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা প্রশ্ন ছিল যে এখানে বলা ছিল, এখন যদি এখানে বলা হয় যে 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক 3 মিটার পার সেকেন্ড বেগে লম্বা পতিত বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত গুণে ছাতা ধরতে হবে।
তো এটা কিন্তু আমাদের জন্য সহজ এবং এটা আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। তো এখানে আমাদের যে মানটা হবে 133 এবং এটার মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি মানটা বের করতে পারবো যে এখানে থিটার মানটা হচ্ছে কত, 1045 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই মানটা খুব সহজে বের করতে পারবো। সো এরকমভাবে তোমাকে ক্যালকুলেটর ছাড়া ইউজ করা যায়, ক্যালকুলেটর ইউজ না করেও অঙ্ক করা যায়, সেই অঙ্কগুলো হচ্ছে তোমাকে দেবে। ঠিক আছে, সেই অঙ্কগুলো তোমাকে দেবে। তো এই হচ্ছে যে বৃষ্টি পড়লে কত গুণে ছাতা ধরতে হবে তার একটি অঙ্ক। তো তার পরবর্তীতে আমরা আসি যে আমাদের ভেক্টরের মূল যে টপিকস স্কেলার এবং হচ্ছে ভেক্টর। ঠিক আছে, স্কেলার গুণন আর হচ্ছে ভেক্টর গুণন, এটা নিয়ে কথা বলবো। ওকে, সো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কেলার গুণন আর হচ্ছে ভেক্টর গুণন নিয়ে কথা বলবো। তো স্কেলার গুণন আমরা জানি, স্কেলার গুণন বা হচ্ছে ডট গুণন। তো স্কেলার গুণন বা হচ্ছে ডট গুণন, তো স্কেলার গুণন বা ডট গুণন থেকে আমরা যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আমাদের যে একক ভেক্টর রয়েছে আই ডট আই, জে ডট জে, কে ডট কে। তো এই মান এই সবসময় এই মানটা কত হবে, অন হবে। এখন কীভাবে হলো সেটা জানা অ্যাডমিশন টেস্টের জন্য আপাতত প্রয়োজন নেই। তো তুমি জানবা হচ্ছে আই ডট আই, জে ডট জেড, কে ডট কে ইজ ইকুয়াল টু 1। অলরেডি তোমরা এটা কে বা হয় সেটা জেনে আসার কথা। এবং তার পরবর্তীতে যদি আমরা এরকম হয় যে আই ডট জে, জে ডট কে, জে ডট কে, সরি জে ডট কে, কে ডট আই, এবং এই মানটা হবে কত, 0। তো এটা হচ্ছে স্কেলার গুণনের ক্ষেত্রে। আর যদি ডট ভেক্টর গুণনের ক্ষেত্রে আমি বলি তাহলে জাস্ট এটার বিপরীত হবে। ঠিক আছে, জাস্ট এটা কি হবে, বিপরীত হবে। তো আমরা যদি ভেক্টর গুণনের কথা বলি তাহলে হবে আই ডট আই, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0। আর এক্ষেত্রে আমাদের যে ভ্যালুগুলো আমরা পাবো যে আই ক্রস আই, আই ক্রস জে যদি আমি বলি সেক্ষেত্রে পাবো কে। ঠিক আছে, মানে বিপরীতটা পাবো। যাই হোক, তো এখন এই স্কেলার গুণন আমাদের যে অঙ্কগুলা ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে এটার উপর ভিত্তি করে কিন্তু করতে হয়। ঠিক আছে, তাহলে আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইজ ইকুয়াল টু 0। আর অন্যথায় কত, কে ইজ ইকুয়াল টু 1 আর অন্যথায় হবে 0। ঠিক আছে, অন্যথায় ইজ ইকুয়াল টু 0। তো আসো এখন এর উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করি। আর আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে দুটি স্কেলার গুণের মান যদি 0 হবে কখন, যদি এটা পরস্পর মান যদি লম্ব হয়। ঠিক আছে, তো আমরা এটা বলতে পারি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে, পরস্পর যদি কি হয়, লম্ব হয় তাহলে সেক্ষেত্রে হবে কি, এদের স্কেলার গুণটা সমান হবে 0। হবে। তো এখান থেকে আমাদের অঙ্ক থাকে, কারণ এখান থেকে খুব সহজেই আমরা ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক করতে পারি।
তো যদি দুটি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে এদের স্কেলার গুণফলটা কত হয়? 0 হয়। তো আরেকটা কথা এখানে বলে ফেলি যে এখানে আরেকটা জিনিস আমরা জানি যে এ একটা ভেক্টর, এই এ বরাবর এর উপর, ঠিক আছে, এর উপর এর দিকে যদি বলি বি এর অভিক্ষেপ, ঠিক আছে। তাহলে অভিক্ষেপ এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যার উপর, যার বরাবর, যার দিকে সে থাকবে নিচে, আর বাকি দুইটার কী হবে, মানে সে নিচে থাকবে মানে তার মানটা হবে, আর বা উপরে থাকবে হচ্ছে যে তাদের ডট গুণফল। তাহলে আমি যদি এটা বলি যে এ ডট বি হচ্ছে কি কার বরাবর? এ ভেক্টর বরাবর, তাহলে তার মানটা থাকবে নিচে থাকবে, ঠিক আছে, এর বরাবর। আর যদি বি বরাবর থাকতো তাহলে বি থাকতো নিচে, উপরে দুইটার ডট গুণফল। তো এখন এটা হচ্ছে তার অভিক্ষেপ নির্ণয়, এবং হচ্ছে আমরা দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের যে স্কেলার গুণফল, সেই স্কেলার গুণফলের মানটা সবসময় কী হবে? 0 হবে। তো এই দুইটা বেসিক থেকে আমরা মূলত এই ভেক্টরের স্কেলার গুণফল নির্ণয় করব, ঠিক আছে। এই দুটো টপিক থেকে আমাদের বেশি পরিমাণ প্রশ্ন আসে। তো এখন আমরা দুইটা প্রশ্ন সলভ করি। তো আজকে যে ক্লাসটি হচ্ছে, এই ক্লাসের উপর ভিত্তি করেই 7 তারিখ রাত 8টা থেকে 9টা পর্যন্ত পরীক্ষা হবে, যেটাকে আমরা বলতেছি ক্লাস টেস্ট। এবং এই ক্লাস টেস্ট 30 মার্কসের হবে, বায়োলজি থেকে 15 মার্কস এবং হচ্ছে এই পদার্থ থেকে 15 মার্কস। তো আসো এখন আমরা হচ্ছে দুটো অঙ্ক করি, যে এম এর মান কত হলে, ঠিক আছে, একটি ভেক্টর, এই ভেক্টর মান হচ্ছে 2i প্লাস 2j মাইনাস 2k, এবং বি একটি ভেক্টর, এই বি ভেক্টরের মান হচ্ছে যে mi প্লাস 3j প্লাস 4k, এরা পরস্পর লম্ব হবে, ঠিক আছে, পরস্পর লম্ব হবে। তো আমরা জানি লম্ব হওয়ার শর্ত যে যখন এই দুইটা ভেক্টরের ডট গুণফল সমান 0 হবে তখনই কি হবে? এরা লম্ব হবে। তো সেই যদি হয় অবস্থা, তো আমরা আসলে এটা মুখে মুখে করে ফেলতে পারি, ঠিক আছে। তো আমরা জানি i ডট i যেগুলো 1, বাকি সব ক্ষেত্রে 0, তাহলে 2 ইন্টু m, তার মানে 2m প্লাস 3, আর বাকি ক্ষেত্রে যদি আমি i দিয়ে গুণ করি বাকিগুলোকে, i ডট j সমান 0, i ডট k সমান 0, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের আর কাউন্ট করা লাগবে না। তো এটা যদি করি 2 দিয়ে 3 দিয়ে গুণে 6, আর প্লাস এম হচ্ছে মাইনাস 4 দিয়ে গুণে 8 সমান হচ্ছে 0। তাহলে 2m ইজ ইকুয়াল টু 2m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা m ইজ ইকুয়াল টু কত? 2। তো আমরা হচ্ছে খুব সহজে এখান থেকে m এর মানটা নির্ণয় করতে পারলাম, যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে একটা মান বের করা লিখতে পারে, সেই মানটা কত হতে পারে, ঠিক আছে, সেটা নির্ণয় করা। তো আমরা আরেকটি ম্যাথ দেখবো যে অভিক্ষেপ নির্ণয় করা, ঠিক আছে, অভিক্ষেপ আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ। খুব সহজ একটি ম্যাথ, খুবই সহজ। তো এখন একটি ভেক্টর যদি পি একটি ভেক্টর যদি বলি যে 2i মাইনাস 3j প্লাস k, এবং কিউ একটি ভেক্টর যদি বলি 4i প্লাস 5k। তো এই দুইটা ভেক্টরে যদি আমি অভিক্ষেপ নির্ণয় করতে বলি, ঠিক আছে, অভিক্ষেপ কত? তো কার বরাবর? যদি এখন বলি পি বরাবর কিউ এর, ঠিক আছে, অভিক্ষেপ কত? তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে এটা আনসার করতে পারবো যে আশা করি আমরা এখান থেকে খুব সহজেই অ্যান্সার করতে পারবো। তো আমি কি বলেছিলাম যে পি বরাবর, তাই না, পি বরাবর
কিউ এর অভিক্ষেপ। তো পি বরাবর আমি বলছিলাম যার বরাবর, ঠিক আছে, যার বরাবর সে হবে কি নিচে, তাই না? তাহলে আমরা তার মানটা আমরা কি লিখবো, নিচে লিখে দেবো, আর হচ্ছে উপর লিখবো কি পি ডট কিউ, ঠিক আছে, আর হচ্ছে পি। তো আমরা ইজিলি হচ্ছে এখান থেকে লম্ব বিক্ষেপ বের করতে পারবো, ঠিক আছে। তো আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে দুটো ভেক্টরের ডট গুণফল আমরা কীভাবে নির্ণয় করতে পারি। তাহলে 4 গুণে 8, 4 গুণ 8, আর এখানে তো জে নাই, ঠিক আছে, জে যেহেতু নাই তার মানে এই মানটা কাউন্ট হবে না, কে আর 5 কে 5, তাহলে কি 8 + 5 13, ঠিক আছে। আর নিচে হচ্ছে কি পি ভেক্টর। তো রুট ওভার কোনো একটা ভেক্টরের মান নির্ণয় করতে আমরা জানি যে আই সহগ স্কোয়ার, তাহলে মানে কি 2 স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার, সহগ তো প্লাস মাইনাস সহ, তাই না, প্লাস কে 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 সহগ কত হয় হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে। তো এখানে যত আসে ততই। তো এই হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে কোনো একটি ভেক্টরের অভিক্ষেপ এবং হচ্ছে একক ভেক্টর লম্ব নির্ণয় করতে পারি। তো তার পরবর্তীতে আমাদের পরবর্তী যে কনসেপ্ট সেটা হচ্ছে ভেক্টরের ভেক্টর গুণন বা হচ্ছে ক্রস গুণন, ঠিক আছে। তো তোমরা যদি ডট গুণনটা বুঝে থাকো তাহলে ক্রস গুণন খুব সহজেই অ্যান্সার করতে পারবা, খুব সহজে বুঝে যাবা আশা করি। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেকে জয়েন করেছো। নিশা বলেছেন ভাইয়া বুলেট বই ঠিক পড়লে হবে না। তো আসলে আমি সবসময় কথা বলে থাকি যে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেইন বইটা পড়া। তোমরা মেইন বইটা বুঝে বুঝে পড়ো, মেইন বইটাকে সলভ করো বারবার। আর হচ্ছে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন দেখার জন্য তোমরা জাস্ট ওই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা সলভ করো, তাহলে আমি আশা করি তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো অনেকে হচ্ছে এই মেইন বইয়ের উপর গুরুত্ব কম দিয়ে বাকি যে বইগুলো আছে সেগুলোর উপর সবথেকে বেশি গুরুত্ব দেয়। তো আমি মনে করি যে সেটার থেকে বেটার হচ্ছে তোমাকে মেইন বইয়ের দিকে গুরুত্ব দেওয়া, ঠিক আছে। মেইন বইটা খুব বুঝে বুঝে ভালো করে বুঝে শুনে পড়াশোনা করা আশা করি হয়ে যাবে। আর আমি যে বিষয়গুলোর উপর তোমাদের টপিক্সের উপর পড়াচ্ছি, যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে বলতেছি, এগুলোর উপর গুরুত্ব দাও, আশা করা যায় যে এর বাইরে সাধারণত কোশ্চেন হবে না, ঠিক আছে, এর বাইরে সাধারণত কোশ্চেন হবে না। আর তোমরা ইতিমধ্যে জানো যে বেশ কয়েকটি পরীক্ষা যেগুলো হচ্ছে শর্ট সিলেবাসে হচ্ছে, তো সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষাও আশা করা যায় যে শর্ট সিলেবাসে হবে, ঠিক আছে। ওকে, তো তার পরবর্তীতে আসি আমরা হচ্ছে ভেক্টর গুণন বা হচ্ছে ক্রস গুণন, ঠিক আছে। তো আমি আগে বলেছিলাম যে আমরা যেখানে আই ডট আই ছিল এক্ষেত্রে আই ক্রস আই এর মান জে ক্রস জে কে ক্রস কে এর মানটা হবে কত 1, এর মানটা 0 হবে, আগে যেটা ছিল 1। তো আমরা আগে দেখেছিলাম যে আই ডট আই জে ডট জে কে ডট কে ইজ ইকুয়াল টু 1, বাট একটু মনে রাখবো যে তার বিপরীত। তো আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো আমরা আগে দেখেছিলাম যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হইতো তাহলে তাদের স্কেলার গুণফল 0 হইতো। তো আমরা এখন দেখবো যে দুইটা ভেক্টর পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে তাদের ভেক্টর গুণফল কত হবে, 0 হবে। তাহলে তাদের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল কী হবে, 0 হবে। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দুইটি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, তো আমরা আগে অভিক্ষেপ পড়েছিলাম। তো আমরা দেখবো যে দুইটি ভেক্টরের, এটা ইম্পর্টেন্ট, দুইটি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, সেটা হচ্ছে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল বা হচ্ছে কি তাদের মান, ক্রসকৃত
ভেক্টরের মান, ঠিক আছে, ক্রসকৃত ভেক্টরের মান। জাস্ট আমরা এই সূত্রটা প্রয়োগ করে হচ্ছে আমরা দুটি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে পারবো। তবে আশা করা যায় যে এই টাইপের প্রশ্ন আসবে না, খুবই কম আসার সম্ভাবনা, কারণ হচ্ছে এটা অঙ্কগুলো করতে গেলে তোমাকে টাইম কনজিউম হবে অনেক বেশি পরিমাণ, ঠিক আছে। তো ওই যে লম্ব আর সমান্তরাল এই টাইপের প্রশ্নগুলো সব থেকে বেশি পরিমাণে আসে, ঠিক আছে। তো আসো একটা ম্যাথ সলভ করি। আরেকটা বিষয় আমরা, আচ্ছা ওটা বলে ফেলি পরে, যে যদি একটি ভেক্টর, সরি 3j প্লাস 5k বি একটি ভেক্টর mi প্লাস মাইনাস 10k, ঠিক আছে। তো এই দুটি ভেক্টর এখানে দেওয়া আছে। যদি বলা হয় যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো আমরা বললাম যে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। তো এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের আমরা যে কাজটা সাধারণত করা উচিত ছিল আমাদের, যে প্রথমে হচ্ছে ক্রস গুণন বের করা, তাই না, এবং এই ক্রস গুণের মানটা কী হবে, 0 হবে। তো ক্রস গুণের মানটা আমরা ওইভাবে বের করবো না, আমরা যেভাবে বের করি আই জে কে, তাই না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আয় সহগ, এটার আয় সহগ, জে সহগ, জে সহগ, কে সহগ, কে সহগ। তো আমরা হচ্ছে এরকমভাবে বের করি। তো আমরা যখন এভাবে বলবে যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হলে এম এর মান কত, এ এর মান কত, পি এর মান কত, ঠিক আছে, এরকম যদি থাকে, তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই কাজটা করবো, যে আয়ের সহগ বাই হচ্ছে আয়ের সহগ, আয়ের সহগ হচ্ছে 1, আর এখানে আয়ের সহগ হচ্ছে এম। যে সহগ বাই হচ্ছে যে সহগ, যে সহগ হচ্ছে -3, আর এখানে যে সহগ হচ্ছে 6, কে সহগ বাই হচ্ছে কে সহগ -10, কাটলে 2, কাটলে 2, তাহলে 1/m ইজ ইকুয়াল টু -half ইজ ইকুয়াল টু -half, ঠিক আছে। তো আমরা এখন আমরা বলতে পারি অবশ্যই যে এটা সমান এটা, অথবা এটা সমান কি এটা। তাহলে m এর মান কত আসছে বলো তো, m ইজ ইকুয়াল টু কি -half 1/m, তাহলে m ইজ ইকুয়াল টু কত, -2। তো এইভাবে হচ্ছে আমরা খুব সহজেই কোনো একটা দুইটা ভেক্টরের সমান্তরাল ভেক্টর যদি হয় তাহলে আমরা সেখানে মান বের করতে পারি, ঠিক আছে। তো এরকমভাবে পি এর মান, এম এর মান, এ এর মান বলতে পারে। তো আমরা হচ্ছে কি এভাবে বের করে নেব, ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা সহজেই বের করে নেব। তো এই হচ্ছে ভেক্টরের ভেক্টর গুণফল, এবং হচ্ছে আমরা কীভাবে নির্ণয় করব সেই বিষয়গুলা। তো এখন আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে যে এই হচ্ছে মূলত ভেক্টর গুণফল। আমরা এটা নিয়ে আর বেশি কথা বলবো না। তো আমরা পরবর্তী যে টপিকস আমাদের ক্যালকুলাসে চলে যাই, ঠিক আছে, ক্যালকুলাসে চলে যাই। ওকে, তো ক্যালকুলাস নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। তো আমরা জানি যে আমরা ক্যালকুলাস ইউজ করার সময় যে সাইনটা ইউজ করি, ঠিক আছে, এটা আমরা বলে থাকি ভেক্টর অপারেটর, ঠিক আছে। এই ভেক্টর অপারেটর এটা আবিষ্কার করেন হ্যামিল্টন, হ্যামিল্টন আবিষ্কার করেন এটা, এবং হ্যামিল্টন এটাকে আবিষ্কার করেন, এবং গিবস, ঠিক আছে, এটার নামকরণ করেন যে ডেল্টা, নাম দেন হচ্ছে কি ডেল, এর নাম হচ্ছে ডেল। আর এর অন্য একটা নাম আছে, সেটাকে আমরা বলতে থাকি হচ্ছে নেবলা, ঠিক আছে। তাহলে আবিষ্কার করছেন এটা হচ্ছে হ্যামিল্টন, নামকরণ করছেন হচ্ছে গিবস, আর একটা অন্য নাম আছে, এটাকে আমরা বলতে থাকি হচ্ছে নেবলা। আর এটার মানটা আমরা তো জানি যে ডিডিডি
x of I dd y of j। কে, ঠিক আছে। তো আমরা হচ্ছে সাধারণত এইভাবে হচ্ছে এটার মানটাকে কাউন্ট করে থাকি। এটা আবিষ্কার করছে অপারেটর, ভেক্টর অপারেটর। এটা আবিষ্কার করছে হ্যামিল্টন, নামকরণ করছে গিবস। আর এটা অন্যটার নাম আছে, সেটা বলে থাকে হচ্ছে নেবলা। তো এগুলো নিয়ে কোনো কথা নাই, কথা হচ্ছে যে আমাদের দুইটা জিনিস আছে, একটা কার্ল, একটা আছে ডাইভারজেন্স, ঠিক আছে। কার্ল আর একটা আছে ডাইভারজেন্স। তো কার্ল হচ্ছে একটি ভেক্টর আর ডাইভারজেন্স হচ্ছে কি একটা স্কেলার, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে যদি কোনো একটি ভেক্টরের ডাইভারজেন্স শূন্য হয়ে যায়, ডাইভারজেন্স কত, 0 হয়ে যায়, তাহলে সেই ভেক্টরটাকে আমরা বলে থাকি হচ্ছে সলিনয়েডাল। সেটাকে বলে থাকি আমরা সলিনয়েডাল। অনুরূপভাবে যদি কোনো একটি ভেক্টরের কার্ল যদি শূন্য হয়, তাহলে সেই ভেক্টরটিকে আমরা বলে থাকি হচ্ছে অঘূর্ণনশীল। কার্ল যদি শূন্য হয় সেটা হচ্ছে কি অঘূর্ণনশীল, ঠিক আছে। আমরা মনে রাখবো যে লাইক ফ্যান যদি ঘুরে তাহলে তার মধ্যে কারেন্ট ইনপুট করতে হবে, মানে কি মান 1, ঠিক আছে। আর যদি সেখানে কারেন্ট ইনপুট না করা হয় তাহলে মান হচ্ছে 0। তার মানে কি 0 যদি থাকে সেটা হচ্ছে অঘূর্ণনশীল, আর যদি কোনো একটা মান দাও তাহলে সেটা হচ্ছে কি ঘূর্ণনশীল, ঠিক আছে। ওকে, তো ভেক্টর থেকে মূলত এই কয়েকটি বিষয় যদি আমরা জানি তাহলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো এইগুলো হচ্ছে মেন বিষয় ভেক্টরের। আমি চেষ্টা করেছি যে মেন যে টপিকসগুলো রয়েছে সেই টপিকসগুলো নিয়ে কথা বলার জন্য। তো আশা করা যায় যদি এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অবগত হও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। তো আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যে বলটা ব্যবহার করে থাকি, তো ভেক্টরের ক্ষেত্রে সেটাকে বলে থাকে হচ্ছে টর্ক, ঠিক আছে। টর্ক, এই টর্ককে প্রকাশ করে টাও দিয়ে, টাও, ঠিক আছে, টাও দিয়ে প্রকাশ করা হয়। আর এই টাওটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি, এটা সবসময় কি আর ক্রস এফ, এটা কখনোই এফ ক্রস আর না, কারণ এটা কি একটা ক্রস গুণন। তাহলে তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসতে চাও তাহলে তাকে করতে হবে সাইনের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এফ প্লাস আর, এই জিনিসটা একটু মনে রাখবা। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ। তো সেটাই হচ্ছে কৌণিক ভরবেগ এল, এটা আর পি, ঠিক আছে। তো এটা যদি তুমি এ পাশে নিয়ে আসতে চাও তাহলে কী করতে হবে, তোমাকে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস দিয়ে তারপর হচ্ছে তোমাকে ওটা পরে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে ভেক্টর, ক্রস গুণনফলগুলো হবে সবসময় ভেক্টরের। এবং সেটাকে পরিবর্তন করতে হলে তোমাকে অবশ্যই কী করতে হবে, সাইনের সামনে একটা মাইনাস দিতে হবে, সাইনের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। তো এই হচ্ছে মূলত ভেক্টরের কথাবার্তা। তো ভেক্টর থেকে আর কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে একটা ভেক্টরের মান দেওয়া থাকলো, একটা ভেক্টরের ভেক্টর গুণফল আর একটি ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া থাকলো, বলা হলো যে সেখানে থিটার মান কত, ঠিক আছে, থিটার মান কত, সেখানে থিটার মান বের করতে বলা লাগলো। তো আসলে ওই টাইপের যে প্রশ্নগুলা, এই টাইপের প্রশ্ন অনেক সময় আসে বিভিন্ন জায়গায়, অনেক সময় কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো সেগুলো হচ্ছে আমি যদি বলি যে হ্যাঁ এরকম একটা প্রশ্ন আসছে, এটা অনেকবার আসছে, 12, 13, 14 সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি 14-15 আসছে, ঠিক আছে। দুটি ভেক্টরের স্কেলার গুণফল, দুটি ভেক্টরের স্কেলার গুণফলের মান দেওয়া আছে 18, আর ভেক্টর গুণফলের মান দেওয়া আছে 6√3, ঠিক আছে। তো বলা হয়েছে যে এদের মধ্যবর্তী কোণ কত, তো এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি যে কোন একটি স্কেলার গুণফল মনে করি এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি আমরা বলতে পারি এ বি কি cos থিটা, এ বি cos থিটা, ঠিক আছে, এ বি cos থিটা বলতে পারি। তো অনুরূপভাবে যদি আমি বলি যে এ ক্রস বি, তাহলে এটাকে আমরা বলতে পারি কি এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তো এখন এটাকে আমি যদি 2 নং হিসেবে কাউন্ট করি, এটাকে আমি 1 নং হিসেবে কাউন্ট করি, তাহলে আমি বলতে পারি যে এ ক্রস বি বাই এ ডট বি
ইজ ইকুয়াল টু কি এবি সাইন থিটা বা হচ্ছে কি এবি কস থিটা, ঠিক আছে। তো এটা গেল কাঠা, এটার মানে আমার দেওয়া আছে, এটার মানে দেওয়া আছে ভেক্টর গুণফল কত আর স্কেলার গুণফল কত, ঠিক আছে। আর এটার মানে আমরা জানি হচ্ছে টেন থিটা, ঠিক আছে, 3 6 18। তাহলে আমরা বলতে পারি যে টেন থিটা সমান হচ্ছে কি 1/√3, কারণ আমরা এই 3কে √3 বাই হচ্ছে কি এই 3কে লিখতে পারি কি √3 ইন্টু √3। তো একটা দিলাম কাইটা থাকে কি 1/√3। তো 1/√3 মান হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে কি 1/√3 কাটা গেলে থিটা ইকুয়াল টু কত 30। তো এরকম মানও দেওয়া থাকতে পারে যে স্কেলার গুণফল ভেক্টর গুণফলের মান দেওয়া আছে। তো এক্ষেত্রে বলা হলো যে থিটার মান কত, ঠিক আছে। এটার ম্যাথ থাকতে পারে, অনেক সময় আসছে এটার ম্যাথগুলা। হ্যাঁ, আর অনেকে হয়তো এখানে বলবে যে ভাই আপনি নৌকা নদীর অঙ্ক করলেন না কেন। আসলে নৌকা নদীর অঙ্ক খুব খুব কম আসে না বললেই চলে, ঠিক আছে। পরবর্তী যদি আমি বলি যে আগের বছর অনেক আগের প্রশ্নগুলো ছাড়া পরবর্তী রিসেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমি বলি তাহলে হচ্ছে এখানে খুব বেশি পরিমাণে নৌকা নদীর অঙ্ক আসে নাই, ঠিক আছে। তো এই জন্য আমি সেগুলো নিয়ে খুব বেশি গুরুত্ব দেইনি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূলত ভেক্টর নিয়ে কথাবার্তা। তো ভেক্টর নিয়ে তোমরা আরও ডিটেলস পড়বা, যে এক্স কোশ্চেনগুলো আছে সেই এক্স কোশ্চেনগুলো সলভ করবা, ঠিক আছে। তো আশা করা যায় যদি তোমরা এখন থেকে খুব বেশি পরিমাণে পড়াশোনা করো তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব বেশি কঠিন হবে না। এখন অনেকে হয়তো আজকে রেজাল্ট দিয়েছে, অনেকে ডিপ্রেশনে অলরেডি পড়ে গিয়েছো, কারণ হচ্ছে ডিপ্রেশন হওয়ার কথা, কারণ তোমার তো পরিশ্রম, তোমার সার্থকখানি তোমার যে পাশের বন্ধুরা ছিল সে চান্স পেয়ে গিয়েছে। আসলে আমি বলি এগুলো কিছুই না, ঠিক আছে। একটা সময় আসে যে তোমার এই জিনিসগুলো কোনো কিছু হয় না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তুমি একটা রিস্ক নিয়েছো যে আমি অ্যাপ্লাই করেছে 1,26,000 বা সামথিং আর বেশি, আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারলাম না। তো সেখান থেকে মাত্র 3500 স্টুডেন্ট নেবে যারা হচ্ছে মেডিকেলে চান্স পাবে। তো এই যে একটা রেশিও আমি বলবো, তো এটা আসলে খুবই কম। তো এটা তুমি জেনে শুনেই রিস্ক নিয়েছো এবং হচ্ছে তার জন্য প্রিপারেশন নিয়েছো। তো যাই হোক, সেটা মুছে ফেলে এখন থেকে নতুন করে শুরু করো। আই হোপ এই কয়টা দিন যদি পরিশ্রম করো, অনেক দিন রয়েছে, কারণ আশা করা যাচ্ছে যে জুলাই আগস্টের দিকে পরীক্ষা হবে। তো জুলাই আগস্টের দিকে পরীক্ষা হলে এখন হচ্ছে এটা মার্চ এপ্রিল মে জুন জুলাই, মোটামুটি 3 মাসের মতো সময় পাচ্ছ। এখনও 3 মাসের সময় পাচ্ছ, সেটা অনেক বেশি পরিমাণ, ঠিক আছে। তো এই সময়টুকু তোমরা নিজেরা খুব ভালো পরিশ্রম করো। আর যে বিষয়গুলো যেখানে তোমাদের ল্যাকিং ছিল, যে গ্যাপগুলো ছিল, আমি বিশ্বাস করি যে ইতিমধ্যে তোমরা হয়তো প্রিপারেশন নিয়েছ। তো যে ল্যাকিংসগুলো ছিল সেই ল্যাকিংসগুলো ফিল আপ করো। তো এই আর কি। তো এই ছিল আমার ভেক্টর নিয়ে কথাবার্তা। তো আমরা পরবর্তী যে বিষয় বায়োলজি, সেখানে কোষ বিভাজনে চলে যাব। তো আজকের লেকচারের যে দ্বিতীয় টপিকস কোষ বিভাজন, সেটা নিয়ে এখন কথা বলবো। তো কোষ বিভাজন নিয়ে কথা বলার আগে আমি একটু কথা বলে নেই যে আমরা মার্গুলিস এবং হুইটেকার কথা যদি বলি, তারা বলেছিলেন যে এই সমস্ত জীবজগৎকে ওনারা 5টা রাজ্যে বিভক্ত করেছিলেন, ঠিক আছে। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো এই কোষ বিভাজন যদি আমরা দেখি তাহলে ওই জিনিসটা আমাদের কাজে লাগবে। তো উনি বলেছিলেন যে সমস্ত জীবজগৎকে আমরা 5টা রাজ্যে বিভক্ত করতে পারি, যেটাকে আমরা বলতে পারি 5 কিংডম বা পঞ্চরাজ্য: মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো এখন এই যে কোষ বিভাজন, এই 5টা রাজ্যের যারা অন্তর্ভুক্ত রয়েছে সবার কিন্তু সমান না। তো যত ধরনের কোষ বিভাজন হয় সেটা 3টা প্রক্রিয়ায় সাধারণত কোষ বিভাজন হয়। একটি হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, এবং হচ্ছে মিওসিস।
এই হচ্ছে মূলত আমাদের তিনটা প্রক্রিয়া। এই আমরা যে 5 কিংডম পড়েছিলাম, সেই 5 কিংডম যদি বলি তাহলে সেই সমস্ত জীবজগতে এই তিনটা প্রক্রিয়ায় চলে থাকে। তো আমরা যদি বলি অ্যামাটোসিসের কথা, তো এটাকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন। অর্থাৎ একটা কোষ আছে, ওটা সরাসরি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যেমন যদি আমি বলি ব্যাকটেরিয়া, ভাইরাস, এরকমভাবে যা নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেগুলো হচ্ছে কি, সেগুলোর মধ্যে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটা কোষ ছিল, সেটা সরাসরি দ্বিভাজন প্রক্রিয়ায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে আপনার অ্যামাটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন। তো এই প্রত্যক্ষ কোষ বিভাজন, এখন যদি আমরা বলি যে যারা হচ্ছে অনুন্নত, ঠিক আছে, অণুজীব যারা রয়েছে তাদের মধ্যে এই অ্যামাটোসিস কোষ বিভাজন করে থাকে। আর মাইটোসিস কোষ বিভাজন, এটা হচ্ছে যে উন্নত শ্রেণীর সকল উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে এই মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে, শুধুমাত্র জনন মাতৃকোষ ছাড়া। তো জনন মাতৃকোষে এই মিওসিস প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। তো মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে যদি আমি বলি যে আমরা জানি যে একটা কোষ, ডিপ্লয়েড সংখ্যক কোষ, এটা বিভক্ত হয়ে সরাসরি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, 2n সংখ্যক এবং হচ্ছে 2n সংখ্যক। তো এখানে সমসংখ্যক কোষ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি যে এই যে কোষগুলো আছে, এই কোষটা দেখো একটা থেকে দুইটা হলো, আবার এই দুটো থেকে হবে কি চারটা, এবং এই জন্যই এইভাবে কিন্তু কোষ বিভাজন করে থাকে। এবং যে উদ্ভিদ বা প্রাণী, ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায়, ভারে। তো আমরা বললাম যে এই মাইটোসিস কোষ বিভাজনটা সমস্ত দেহের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, চোখ, কান, নাক, ইভেন জননাঙ্গ পর্যন্ত বৃদ্ধি ঘটে হচ্ছে এই অ্যামাটোসিস প্রক্রিয়া করে থাকে, ঠিক আছে। আর অর্থাৎ দেহকোষে করে থাকে হচ্ছে আমাদের এই মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস, এই জন্য এই যে একটা থেকে দুইটা, দুটো থেকে চারটা, চার থেকে আটটা, এরকমভাবে সমীকরণ হিসেবে কি এগুলা বিভাজিত হয়। যেহেতু সমীকরণিকভাবে বিভাজিত হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয়, এই মাইটোসিস কোষ বিভাজন বলা হয় ইকুয়েশনাল ডিভিশন বা হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, ঠিক আছে, কোষ বিভাজন। তো এখন এই ইকুয়েশনাল বা ডিভিশন, এটা হচ্ছে কি প্রাণীর দৈহিক কোষে করে থাকে, কেবলমাত্র কি দৈহিক কোষে গড়ে থাকে। তো সকল দৈহিক যে উদ্ভিদের যে বর্ধিত অঞ্চল রয়েছে, ঠিক আছে, এগুলোর মধ্যে বেসিকলি এই মাইটোসিস প্রক্রিয়া কোষ বিভাজন হয়ে থাকে। তারপর যদি আমরা আসি মিওসিস কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন, এই কোষ বিভাজনটা শুধুমাত্র জনন মাতৃকোষে সংঘটিত হয়, অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু সেখানে সংঘটিত হয়, ঠিক আছে। তো এখানে যদি আমি বলি যে এখানে 2n সংখ্যক কোষ, সেটা বিভক্ত হয়ে n সংখ্যক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা যদি শুক্রাণু হয়, আবার এটা যদি আমি বলি ডিম্বাণুর কথা, তারও কি হয়, এই n সংখ্যক হয়ে যাচ্ছে। তো এই যে দেখো যে 2n সংখ্যক কোষ, তারা n সংখ্যক হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। তো হ্যাপ্লয়েড হওয়ার পরবর্তীতে আবার কিন্তু এটা এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে যে নিষেক ঘটে, সেটা কি হয়ে যায়, ডিপ্লয়েড হয়ে যায়। এবং এই ডিপ্লয়েডের মধ্যেই বেসিক্যালি আবার এখানে মায়োসিস প্রক্রিয়া গড়ার শেষ। মায়োসিস প্রক্রিয়া ঘটার পরবর্তীতে যখন ডিপ্লয়েড সংখ্যক কোষ হয়, সেখানে আর মায়োসিস প্রক্রিয়া ঘটে না, সেখানে কি হয়, মাইটোসিস প্রক্রিয়া ঘটে। এবং সেই মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই ছোট যে একটা ভ্রূণ থেকে আস্তে 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 বিশাল বড় উদ্ভিদ বা প্রাণীতে পরিণত হয়, ঠিক আছে। এই হচ্ছে কোষ বিভাজনের তিনটা প্রক্রিয়া, মাইটোসিস, অ্যামাটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মিওসিস। তো যেহেতু এই মিওসিসের মধ্যে কি হলো, 2n সংখ্যক থেকে n সংখ্যকে পরিণত হলো, অর্থাৎ কি হ্রাস পেল, ঠিক আছে, হ্রাস পেল। এই জন্য এটাকে বলা হয় কি হ্রাসমূলক বিভাজন। আর মাইটোসিস যেহেতু কি যা ছিল সেই সমান সংখ্যা উৎপন্ন হলো, এই জন্য এটাকে বলা হয় কি ইকুয়েশনাল ডিভিশন বা হচ্ছে সমীকরণিক বিভাজন, মানে কি সমীকরণিক হারে বাড়তে থাকে। তো এই হচ্ছে মূলত তিন ধরনের কোষ বিভাজন, ঠিক আছে, তিন ধরনের কোষ বিভাজন। তো এখন এই কোষ বিভাজন প্রথম করেছেন ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে, সামুদ্রিক যে সালামান্ডার, ঠিক আছে, সেখানে সালামান্ডার কোষে। এবং কিছু কিছু কোষ আছে যেগুলো কি কখনো বিভাজিত হয় না, যেমন হচ্ছে পরিণত জনন কোষ, এটা বিভাজিত হয় না, যেমন শুক্রাণু, ডিম্বাণু, এগুলো বিভাজিত হয় না। তারপরে প্রাণী কোষের যে স্নায়ু কোষ রয়েছে, ঠিক আছে, হৃৎপেশি রয়েছে, এগুলো বিভাজিত হয় না। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে বিভাজিত হয় না কারা, স্নায়ু কোষ বিভাজিত হয় না, হৃৎপেশি বিভাজিত হয় না, আর হচ্ছে
পরিণত জননকোষ শুক্রাণু আর ডিম্বাণু এরা কি বিভাজিত হয় না, ঠিক আছে, এরা হচ্ছে বিভাজিত হয় না। তো এই হচ্ছে মূলত কোষের প্রাথমিক কথাবার্তা। তো এখন আমরা পরবর্তী যে টপিক সেখানে আমরা চলে আসি যে আচ্ছা হ্যাঁ, আচ্ছা তার পরবর্তীতে আমরা চলে আসি যে একটা টপিক, সেটা হচ্ছে আমাদের কোষ চক্র, ঠিক আছে, কোষ চক্রেতে চলে আসি। তো ঠিক আছে, কোষচক্র, কোষচক্র এই জিনিসটা আসলে তো কোষচক্র নিয়ে আমরা কথা বলবো। তো কোষচক্রকে আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রস্তুতি পর্যায়, আরটা হচ্ছে মাইটোসিস ফেজ, ঠিক আছে, ইন্টারফেস, আরটা হচ্ছে মাইটোসিস ফেজ। তো ইন্টারফেস মানে হচ্ছে প্রস্তুতি পর্যায়, যে কোনো একটা প্রোগ্রাম যদি শুরু করতে যায়, ঠিক আছে, আমরা বিয়ের কথা যে চিন্তা ভাবনা করি যে একটা বিয়ের অনুষ্ঠান করতে গেলে প্রথমে যে ইন্টারফেস যদি আমি বলি, যে পরিকল্পনা করা, সেখানে বাজেট করা, সেখানে হচ্ছে সব কিছু ম্যানেজ করা, এই সময়টা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। তো কোষ বিভাজনের সময়ও সেম ঘটনা ঘটে, যে প্রথম দিকে যে ঘটনাগুলা, যে প্রস্তুতি, একটা কোষ পরবর্তীতে বিভাজনে অংশগ্রহণ করবে কি করবে না, ঠিক আছে, করবে কি করবে না, তো এই যে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে, এবং কোষ বিভাজনে অংশগ্রহণ করা, এগুলাকে বলা হয় ইন্টারফেস। এবং ইন্টারফেসের সময় মূলত সব থেকে বেশি পরিমাণ লাগে। আমি যেটা বললাম যে বিয়ের প্রস্তুতি করা, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে যে সব কিছু ম্যানেজ করা, রান্নাবান্না করা, এগুলা কিন্তু অনেক কঠিন কাজ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর তার পরবর্তীতে যদি আমি বলি যে বিয়ের দিন খাওয়া দাওয়া হয় সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা। তো এত দিন ম্যানেজ করে 3-4 দিন 5 দিন 7 দিন ম্যানেজ করে একটা প্রোগ্রাম শুরু করলাম, তারপর হচ্ছে 1 থেকে 2 ঘন্টায় শেষ। তো এরকমভাবেই যে কোষ বিভাজনটা ঘটে, প্রস্তুতি পর্যায়টা অনেক বেশি পরিমাণে। আর তার পরবর্তীতে যেটা হয় যে এম ফেজ মানে কোষ যে বিভাজন, সেটা কি খুব অল্প সময় ঘটে থাকে। তো আমরা এই কোষচক্রকে আমরা তাহলে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোসিস ফেজ। তো আমরা এটাকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোসিস ফেজ। তো ইন্টারফেস এটাকে আমরা বলা হয় যে প্রস্তুতি পর্যায়, ঠিক আছে, কোষের প্রস্তুতি পর্যায়। এবং এখানেই সব থেকে বেশি সময় লাগে, যেটাকে আমরা বলতেছি 90 থেকে 95% সময় হচ্ছে এই ইন্টারফেসে ব্যয় হয়। আর এই মাইটোসিস ফেজ যেটা আছে, সেখানে মাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়, 5 থেকে 10% সময় ব্যয় হয় এই মাইটোসিস ফেজের মধ্যে। আর এই ইন্টারফেজে ব্যয় হয় 90 থেকে 95%, ঠিক আছে। তো এখন এই প্রস্তুতি পর্যায়কে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে G1 বা গ্যাপ 1 সিনথেসিস, আর হচ্ছে কি গ্যাপ 2, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মূলত আমরা প্রস্তুতি পর্যায়কে 3টা ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে গ্যাপ 1 সিনথেসিস, আর একটা হচ্ছে গ্যাপ 2, ঠিক আছে। তো 3টা পর্যায় যদি আমি বলি যে 3টা পর্যায়ে 3 ধরনের কাজ করে থাকে। তো প্রথমে যদি আমি বলি যে গ্যাপ 1, কোনো একটা কোষ তো পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করবে কি করবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের নির্ধারণ করার প্রয়োজন পড়ে হচ্ছে গ্যাপ 1-এ। এবং এক্ষেত্রে যে এটা কাজ করে, ঠিক আছে, এই যে গ্যাপ 1টা নিয়ন্ত্রণ করে থাকে সিডিকে, ঠিক আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই ফসফোরাইলেশন কি করে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সিডিকে আপনার এই গ্যাপ 1টাকে নিয়ন্ত্রণ করে থাকতেছে, ঠিক আছে। আর এখানে সময় ব্যয় হচ্ছে 30 থেকে 40% সময়, 30 থেকে 40% সময় হচ্ছে এখানে ব্যয় হয় গ্যাপ 1-এ। তারপরে হচ্ছে আমাদের এই সিনথেসিস বা এস পর্যায়। এখানে বেসিক্যালি যে কাজটা হয় সেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন, ঠিক আছে, প্রতিলিপন হয়, ডিএনএ সূত্রে প্রতিলিপন খুব বেশি ইম্পর্টেন্ট। প্রতিলিপন এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে এস পর্যায়ে কী ঘটে, এটা হচ্ছে ডিএনএ প্রতিলিপন। আর এই প্রতিলিপন হতে সময় লাগে 30 থেকে 50%, 30 থেকে 50%,
30 থেকে 65 সময় হচ্ছে এই ডিএনএ প্রতিলিপনে ব্যয় হয়। আর এখানে গ্যাপ 2-তে যে ম্যাচুরেশন, ঠিক আছে, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এমপিএফ কাজ করে থাকে, ঠিক আছে। এবং এখানে যে জিনিসটা এটিপি তৈরি হয়, এখানে কি পরিমাণ শক্তি, এটিপি মানে কি শক্তি তৈরি হয়, আর এখানে 10 থেকে 20% সময় ব্যয় হয়, ঠিক আছে, 10 থেকে 20% সময় এই গ্যাপ 2-তে ব্যয় হয়। তো আমরা দেখলাম যে ইন্টারফেসকে আমরা প্রস্তুতি পর্যায়কে 3টা ভাগে ভাগ করতে পারি, গ্যাপ 1, সিনথেসিস আর গ্যাপ 2। তো গ্যাপ 1-এ হচ্ছে এক্ষেত্রে যে চালিকা শক্তি সেটা নিয়ন্ত্রণ করে থাকে সিডিকে, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের সিনথেসিস এখানে ডিএনএ প্রতিলিপন করে থাকে, আর গ্যাপ 2-তে হচ্ছে যে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কাজ করে থাকে, আর এখানে কি উৎপন্ন হয়, এটিপি, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তো এখানে এই মাইটোসিস বিভাজনে 2টা ঘটনা ঘটে, একটা হচ্ছে যে নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, কাইনেসিস, তাই না, আর আছে সাইটোকাইনেসিস। তাহলে আমরা বলতে পারি যে মাইটোসিস কোষ বিভাজনটা 2টা ভাগে সম্মিলিত হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস যেটা, এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসে যে বিভাজন হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন হয় সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো এখানে এই ক্যারিওকাইনেসিসের বিভাজনকে আবার আমরা 5 ভাগে ভাগ করতে পারি, যেটাকে আমরা বলে থাকি যে মাইটোসিসের বিভাজন, প্রোফেজ, প্রোমেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, ঠিক আছে, এরকম 5টা ভাগে ভাগ করতে পারি। তো এই 5টা ভাগে ভাগ করে আমরা বলতে পারি যে এখানে কী কী ঘটনা ঘটে এগুলো আমাদের একটু জানতে হবে। তো আমরা প্রথমে আসি যে প্রোফেজের মধ্যে আসলে কী ঘটে। তো প্রোফেজের মধ্যে আমরা কী কী ঘটনা ঘটে সেটা আমরা জানবো। তো প্রোফেজ, ঠিক আছে। তো প্রোফেজ হচ্ছে যে কোষ বিভাজনের, মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ, ঠিক আছে। তো এই প্রোফেজ দশার মধ্যে আমাদের আমরা জানি যে প্রথমে কোষটা, ঠিক আছে, এরকম থাকে যে এখানে নিউক্লিয়াসটা কি আকারে বড় হয়, ঠিক আছে, আর যে ক্রোমোজোমগুলো আছে এগুলা মোটা থাকে, মোটা খাটো থাকে। তো আস্তে আস্তে যখন বিভাজন শুরু হলো, তাহলে এই কোষ বিভাজনে এই প্রোফেজ দশায় এসে এই যে ক্রোমোজোমগুলো রয়েছে এবং নিউক্লিয়াস রয়েছে, এখান থেকে জলবিয়োজন ঘটে, অর্থাৎ এখান থেকে কি পানির সরতে থাকে, আস্তে আস্তে পানি সরতে থাকে। তো পানি যখন সরতে থাকে তখন যে মধ্যে ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলা খাটো আর কি হয়, মোটা হয়, ঠিক আছে। তো এই ধাপের ফলে ক্রোমোজোমগুলো কি হচ্ছে, খাটো হচ্ছে আর হচ্ছে মোটা হচ্ছে। তারপরে যদি আমি বলি প্রোমেটাফেজ, এখানে এসে কি হয়, মেটাফেজ। তো এই ধাপে এসে যে নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিয়ার লাশ রয়েছে, এটা কি হয়েছে, বিলুপ্ত হতে শুরু করে, এগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। আর এখানে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়, ঠিক আছে। তো স্পিন্ডল যন্ত্র গঠিত হয়, এরকম কোষ বিভাজন হয়, এরকমভাবে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়, ঠিক আছে, স্পিন্ডল যন্ত্র গঠিত হতে শুরু করে। তো এটা হচ্ছে প্রোমেটাফেজে গঠিত হয়। আর এই প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোমগুলো যেখানে যুক্ত থাকে, ঠিক আছে, এটা বলা হয় কি সেন্ট্রোমিয়ার, এই যেটা সেন্ট্রোমিয়ার। তো প্রতিটি ক্রোমোজোমের কি হয়, সেন্ট্রোমিয়ারের এক একটি কি ক্রোমোজোমাল তন্তুর সাথে কি সংযুক্ত হয়, যেখানে যে ক্রোমোজোমাল তন্তু আছে এখানে এসে কি হয়, সংযুক্ত হয়, এখানে এসে সংযুক্ত হয়, লাইক যে কোনো জায়গার মধ্যে এসে সংযুক্ত হয়, ঠিক আছে। কিন্তু এটা কি কোনো দিকে না, এসে তারা চেষ্টা করে যে এই তন্তুর মধ্যে এসে কি সংযুক্ত হওয়ার জন্য। তো পরবর্তীতে যে কাজটা শুরু হয় সেটা হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, আচ্ছা, ক্রোমোজোম যেখানে যুক্ত হচ্ছে সেই তন্তুটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা ট্র্যাকশন তন্ত্র, ঠিক আছে, ট্র্যাকশন ফাইবার বলা হয়, ট্র্যাকশন তন্ত্র গঠিত হচ্ছে। তো এই হচ্ছে মূলত কি প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। এখন হচ্ছে আমরা মেটাফেজে চলে আসি। তো এই মেটাফেজে আসার পরবর্তীতে স্পিন্ডল যন্ত্রের গঠনটা যেটা আছে একদম সম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে। স্পিন্ডল যন্ত্রের গঠনটা কি হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। আগে যেরকম ছিল শুরু হয়েছে, বাট এখন কি হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়। এবং ক্রোমোজোমগুলো কি সর্বাধিক মোটা আর খাটো হয়, একদম দৃশ্যমান হয়ে যায়, মোটা কি হয়ে যায়, খাটো হয়ে যায়, ক্রোমোজোমগুলো কি মোটা আর খাটো হয়ে যায়। আর এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, এই মেটাফেজে হচ্ছে মেটাকাইনেসিস ঘটে থাকে,
ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 3টা ধাপ সম্পন্ন হচ্ছে। তারপরে চলে যাবে হচ্ছে এনাফেজ। তো এনাফেজকে আমরা বলে থাকি হচ্ছে গতি পর্যায়। কি বলে থাকি? এনাফেজকে বলে থাকি হচ্ছে গতি পর্যায়। অর্থাৎ এই সময় এই ক্রোমোজোমগুলো স্পিন্ডযন্ত্র বেয়ে বেয়ে কি এদিকে ওদিক চলে যেতে থাকে, ঠিক আছে, এদিক ওদিক, কিছু কিছু ওদিকে যায়, মানে মেরুর দিকে চলন হয়। এখন যখন এরা মেরুর দিকে যাবে তখন হচ্ছে এদের যে আকৃতিগুলো অনেকটা হচ্ছে তোমার আপনার এই যে সেন্টিমিটার আছে এরা কি মাঝখানে থাকে, ভি আকৃতির হয়ে যায়। অনেক আছে এদিকে একটু কম থাকে, সরি হ্যাঁ এদিকে একটু বেশি থাকে, ঠিক আছে, জে আকৃতির হয়ে যায়, ঠিক আছে। অনেকটা আবার এদিকে বেশি থাকে, এদিকে কম থাকে, এল আকৃতির হয়ে যায়। আবার অনেকটি আছে কি একদম প্রান্তের মধ্যে থাকে, ঠিক আছে, এটা হচ্ছে আই আকৃতির হয়ে যায়। এরকমভাবে বিভিন্ন আকৃতি ধারণ করে থাকে। যদি এই বি যদি সেন্টিমিটার মাঝখানে থাকে এটাকে বলে থাকে হচ্ছে কি মেটাসেন্ট্রিক বলে থাকে হচ্ছে যদি মাঝখানে থাকে। আর যদি এটা হচ্ছে এরকম যদি হয় এলের মতো তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, ঠিক আছে। আর জে এর মতো যদি হয় এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আর যদি উপরে থাকে একদম, ঠিক আছে, তখন এটাকে আমরা বলে থাকি টেলোসেন্ট্রিক, ঠিক আছে। তো এরকমভাবে বিভিন্ন আকৃতির ধারণ হয় এবং এই পর্যায়ে একটা চলনশীল অবস্থা বজায় থাকে, ঠিক আছে। তো চলনশীল অবস্থা বজায় থাকে। আর এই অবস্থায় কি বাহুগুলা কি এই সেন্টিমিটার থাকে একদিকে আর বাহুগুলো অন্যদিকে থাকে, দেখে যে এরকম ওদিকে যাবে সে, তাহলে বাহুটা নিচের দিকে থাকবে আর সেন্টিমিটার থাকবে কি উপরের দিকে। তো দুই সম্মুখ দিকে থাকে, বাহুগুলো কি থাকবে পশ্চাৎ দিকে থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের অ্যানাফেজ দশা। তারপর হচ্ছে যদি এই ক্রোমোজোমগুলো যখন এই প্রান্তের দিকে চলে যায়, আসলে এখানে চলে আসলো মানে প্রান্তের দিকে চলে আসলো, তখন মাঝখানে কি হয়ে যায় একটা গ্যাপ সৃষ্টি হয় এবং এখানে কি হয় সাইটোপ্লাজমগুলো গঠিত হয়ে যায়। তো তখন আমাদের এই নিউক্লিয়াসটাকে একটা থেকে দুইটা কোষ সৃষ্টি হয়ে গেল, তখন অর্থাৎ কি প্রান্তের দিকে চলে গেল, তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে টেলোফেজ, এই টেলোফেজ দশা, ঠিক আছে। এই টেলোফেজ দশায় যেগুলো হয় সেগুলো হচ্ছে যে স্পিন্ডযন্ত্রের যে কাঠামো আছে এটা আস্তে আস্তে কি হয়ে যায় এগুলো উঠে যায়, যে আগে যেরকম ছিল আমরা প্রোফেজে যেরকম দেখেছিলাম, জাস্ট হচ্ছে কি টেলোফেজের মধ্যে সেম ঘটনাগুলি থাকে। তো এখানে আস্তে আস্তে কি হয়ে যায় যে স্পিন্ডযন্ত্রগুলা কি উঠে যায়, তারপরে ক্রোমোজোমগুলা কি আবার জলযোজন ঘটে। তো আগে জল বিয়োজন করছিল নিউক্লিয়াসগুলো এবং ক্রোমোজোমগুলাকে খাটো মোটা হয়েছিল, তো এখন কি হবে জলযোজন ঘটে হয় আবার একটি নতুন একটি কোষের অপত্য কোষের কি সৃষ্টি হয়ে যায়। তো এই হচ্ছে মূলত আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন রয়েছে সেই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে। তো এখন কখনো কখনো দেখা যায় যে এই যে একটা প্রক্রিয়াটা চলতেছে, ঠিক আছে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে এই চক্রটা কি আর নিয়ন্ত্রিত থাকতেছে না, তাহলে কেউ না কেউ এটা কি নিয়ন্ত্রণ রাখতে ভূমিকা পালন করতেছে। তো যে কোষটি বা যে ফ্যাক্টরটি হচ্ছে বা যে উপাদানটি এটাকে নিয়ন্ত্রণ করে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে P53 নামক একটা প্রোটিন আছে আমাদের শরীরের মধ্যে, ঠিক আছে, কোষের মধ্যে অর্ধেক সংখ্যক হচ্ছে কি P53 নামক প্রোটিন। তো এই P53 নামক যে প্রোটিনটা আছে এটা কি করে থাকে সাধারণত এই যে কোষ বিভাজনটা হচ্ছে এটা নিয়ন্ত্রিত হতে সাহায্য করে, উল্টাপাল্টা যাতে না হয় সেক্ষেত্রে সাহায্য করে থাকে। এখন কোনো কারণে যদি এই P53 ডিঅ্যাক্টিভ হয়ে যায়, ডিফেক্টিভ হয়ে যায়, অকার্যকর হয়ে যায়, তখন কি সেখানে আর কোষ বিভাজন কি নিয়ন্ত্রিত থাকে না, অনিয়ন্ত্রিত হয়ে যায়, এবং যার ফলে ক্যান্সার টিউমার এগুলো সৃষ্টি হয়। ক্যান্সার টিউমার এইগুলো সৃষ্টি হয় মূলত এই P53 নামক যে প্রোটিনটা রয়েছে এটা যখন অকার্যকর হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তো এখন কোষের মৃত্যু এটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোষের দুইটা কারণে মৃত্যু হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে পুষ্টিগত মৃত্যু হতে পারে, একটা হচ্ছে জেনেটিক্যালি মৃত্যু হতে পারে। তো এই দুইটা যে মৃত্যু আছে এটা নিয়ে একটু কথা বলি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই কোষের মৃত্যু, ঠিক আছে। তো এই কোষের মৃত্যুটা দুইভাবে সংঘটিত হয়। একটি হচ্ছে যে নেক্রোসিস মনে রাখবা, এটা মনে রাখা, আর অ্যাপোটোসিস। নেক্রোসিস বা নিউট্রিয়েন্ট, যদি কোষটা পুষ্টির অভাবে মারা যায়, তো পুষ্টির অভাবে কি মারা যাচ্ছে,
কোষটি পুষ্টির অভাবে যদি মারা যায় তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি নেক্রোসিস, কিংবা কোনো বিষাক্ত দ্রব্য খেলে, ঠিক আছে, বিষাক্ত দ্রব্যের কারণে যদি মারা যায় তখন হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয় তখন এটাকে বলে থাকি হচ্ছে কি নেক্রোসিস। তাহলে কিসের জন্য? পুষ্টির অভাবে কিংবা কি বিষাক্ত দ্রব্যের অভাবে যদি মারা যায় তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি নেক্রোসিস। আর কোনো কারণে যদি এটা জেনেটিক্যালি মৃত্যু ঘটে তখন এটাকে বলে থাকি হচ্ছে এপোটোসিস। ক্লিয়ার কিনা? এই দুটা থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে নেক্রোসিস আর হচ্ছে কি অ্যাপোটোসিস। তাহলে কোষটা যদি জেনেটিক্যালি মারা যায় তখন হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হয় তখন এটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাপোটোসিস। আর পুষ্টির অভাবে কিংবা হচ্ছে কি বিষাক্ত দ্রব্যের কারণে যদি মারা যায় তখন সেটাকে আমরা বলে থাকি নেক্রোসিস, ঠিক আছে, নেক্রোসিস, সরি নেক্রোসিস। ক্লিয়ার কিনা? এই দুটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, এই দুটো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমরা পরবর্তীতে আসি। এই ছিল আমাদের মাইটোসিসের কোষ বিভাজনের প্রক্রিয়ার সবকিছু। তো যদি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার করতে পারো বা আয়ত্তে রাখতে পারো আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো এখন আসি আমরা মায়োসিস কোষ বিভাজন। তো এখানে একটা বিষয় আছে যে মায়োসিসের গুরুত্বটা, এটা তোমরা পড়ে নিও যে কী কী গুরুত্ব আছে, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে যে মায়োসিস কোষ বিভাজন। তো এটা আমরা বলেছি অলরেডি, মায়োসিস কোষ বিভাজন এটা আমরা অলরেডি বলেছি যে এটাকে হচ্ছে একটা হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। আর আরেকটা কথা বলে নেই যে মাইটোসিসে কিন্তু কি বলে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একবার করে বিভক্ত হয়, ঠিক আছে, দুইবার না, একবার করে বিভক্ত হয়। নিউক্লিয়াস একবার বিভক্ত হয়, ঠিক আছে, ক্রোমোজোম, ঠিক আছে, এটাও একবার বিভাজিত হয়। আর এখন আমরা আসছি মায়োসিস। এক্ষেত্রে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোমটা হচ্ছে একবার বিভাজিত হয়, ঠিক আছে। আর এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়েছে। এটা 1905 সালে, সর্বপ্রথম 1905 সালে ফার্মার আর হচ্ছে মোর, ফার্মার আর মোর তারা আবিষ্কার করছে যে মায়োসিসকে কী করছেন, যে হ্রাসমূলক বিভাজনে অভিহিত করেছেন যে এটা একটা কি হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন? কারণ হচ্ছে কি এটা ওই দুটো থেকে কি একটা হয়ে গেছে, ঠিক আছে, অর্ধেক সংখ্যা কি হ্রাস পাইছে, এই জন্য এটাকে বলছে হ্রাসমূলক বিভাজন। তো এখন এই মাইটোসিসটা, মায়োসিস কোষ বিভাজন এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাইটোসিস 1, মাইটোসিস 2। তো মাইটোসিস 1 যেটা, এটাকে আমরা আবার মূলত কয়েক ভাগে ভাগ করতে পারি। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু কয়েকটা ভাগ, যেমন হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, ঠিক আছে। এখানে এই জিনিসগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। লেপটোটিন, তো আমি আগে বলেছিলাম যে এক সময় প্রথম দিকে মায়োসিস প্রক্রিয়া ঘটার পরবর্তীতে আমি যদি এখানে দেখি, আবার দেখাই, এই যে 2n সংখ্যক, n সংখ্যক হলো, n সংখ্যক হলো মাতার, পিতার থেকে যদি আবার এরকমভাবে আসে 2n সংখ্যক, তাহলে এখানে আসার পরবর্তীতে এই হয়ে গেলো 2n সংখ্যক, নিষেকের পরে জাইগোট সৃষ্টি হলো আর কি। তো 2n সংখ্যক যখন হলো তখন এখানে কিন্তু আর মায়োসিস প্রক্রিয়া করবে না, একবারই করবে, এখানে ঘটবে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। তো এই যে মাইটোসিস প্রক্রিয়া ঘটবে এর মধ্যে কী কী ঘটনা ঘটে আসলে? তো প্রথমে একবার মায়োসিস হলো, তার পরবর্তীতে কি আর এখানে মায়োসিস হবে না, এখানে হবে কি মাইটোসিস। তো যাই হোক, আমরা দেখবো যে লেপটোটিন, ঠিক আছে, প্যাকাটিন, জাইগোটিন, এগুলো নিয়ে একটা কথা বলতে হবে। লেপটোটিন বা লেপটো শ্রোতা, ঠিক আছে। তো এখানে কি ঘটনা ঘটে? এখানে ঘটনা ঘটে যে এখানে তো আপনার প্রাণীকোষের যে সেন্টিমিটারগুলো আছে, আমরা তো বাকেট দেখেছি যে ফুলের তোড়া, ঠিক আছে, ফুলের তোড়ার মতো যে প্রাণীকোষের যে আমাদের সেন্টিমিটারগুলো আছে, এগুলা কি ঝিল্লির এক স্থানে এসে কি হয়, জড়া হয়, ঠিক আছে, জড়ো হয়ে একত্রে করে ফুলের তোড়ার মতো ধারণ করে থাকে এবং এই অবস্থাকে বলা হয় বুকে, ঠিক আছে। তাহলে বুকে সৃষ্টি হচ্ছে কোথায়? এই লেপটোটিন পর্যায়ে, বুকে সৃষ্টি হচ্ছে লেপটোটিন পর্যায়ে। তার পরবর্তীতে হচ্ছে ক্রোমোজোম কি একই ধরনের কি করে বিন্যাস করতেছে, এই যে সবাই কি একসাথে আসা জড়ো হচ্ছে, তাহলে ক্রোমোজোমগুলোর কি একই ধরনের বিন্যাস করতেছে। তো একই ধরনের যে বিন্যাস, ঠিক আছে, তো এই বিন্যাসকে আমরা বলে থাকি হচ্ছে পোলারাইজড বিন্যাস, এই বিন্যাসকে বলে থাকি হচ্ছে পোলারাইজড বিন্যাস। তাহলে লেপটোটিনে কি ঘটনা ঘটতেছে কি সবগুলো ক্রোমোজোম যে সেন্টিমিটারগুলো আছে এগুলো একত্রে যুক্ত হয়ে কি করতেছে, একটা বুকে সৃষ্টি করতেছে যেটা হচ্ছে ফুলের তোড়ার মতো। আর হচ্ছে এখানে যে এদের যে বিন্যাসটা রয়েছে এই বিন্যাসটাকে বলে থাকি হচ্ছে পোলারাইজড বিন্যাস। তার পরবর্তীতে লেপটোটিনের পরে হচ্ছে জাইগোটিন, ঠিক আছে,
জাইগোটিন। এই জাইগোটিনের মধ্যে আমরা দেখব যে এখানে আছে সিনাপসিস ঘটে, দুইটা কোষের কি ঘটে, সংযোগ ঘটে, দুইটা ক্রোমোজোমের কি ঘটে, মিলন ঘটে, দুইটা ক্রোমোজোমের সংযোগ ঘটে, এটাকে আমরা বলে থাকি সিনাপসিস। দুইটা কোষের যদি মিলন ঘটে সেটাকে আমরা বলে থাকি সিনাপসিস। আর দুটাকে একসাথে যুক্ত হওয়ার প্রক্রিয়া এটাকে আমরা বলে থাকি বাইভ্যালেন্ট। তাহলে এই জাইগোটিনে কি ঘটে, সিনাপসিস ঘটে আর বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, দুইটাকে একসাথে এসে জোড়া বাঁধে। তার পরবর্তীতে হচ্ছে প্যাকাইটিন। তো এই প্যাকাইটিনের মধ্যে সিস্টার আর হচ্ছে কি নন সিস্টার, এক যদি ক্রোমোজোমের হয় সেটাকে আমরা বলে থাকি সিস্টার, আর ভিন্ন ক্রোমোজোমের হলে সেটাকে বলে থাকি হচ্ছে নন সিস্টার। তাহলে সিস্টার আর হচ্ছে কি নন সিস্টার ক্রোমোজোমের কি ঘটে, সৃষ্টি হয়। আর সৃষ্টি হওয়ার পরে এগুলো একটা কায়াজামা সৃষ্টি হয়। ঠিক আছে, কায়াজামা মানে কি একটার সাথে একটা ক্রস ঘটে, কায়াজামা সৃষ্টি হয় এবং কি ক্রসিং ওভার ঘটে থাকে। তার পরবর্তীতে আমরা যেটা বলবো সেটা ডিপ্লোটিন। এই ডিপ্লোটিনের মধ্যে যে আমরা যে দেখবো যে এই যে ক্রোমোজোমগুলা, এই ক্রোমোজোমগুলা যদি পরস্পর আবর্তনের ফলে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। ঠিক আছে, 90 ডিগ্রি অনেক সময় কি 90 ডিগ্রি লম্বাভাবে সৃষ্টি হয়, আর অনেক সময় কি হয় যদি দুই বাহুর দিক থাকে আর কি ক্রোমোজোম থাকে তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি, আর যদি একটি মাত্র থাকে ঠিক আছে তাহলে সেটা হচ্ছে 180 ডিগ্রি কোণ সৃষ্টি করে থাকে। আর এই ডিপ্লোটিনের হচ্ছে এই ডিপ্লোটিনের মধ্যেই বেসিক্যালি কি কায়াজামার বিলুপ্তি ঘটে, যে কায়াজামার সৃষ্টি হয় সেটার কি ঘটে, বিলুপ্তি ঘটে হচ্ছে এই ডিপ্লোটিন অবস্থায় এসে। তার পরবর্তীতে আমি বলবো যে ডাইকাইনেসিস। এই ডাইকাইনেসিস কি নিউক্লিয়াস ও নিউক্লিয়াস যে পর্দা রয়েছে এটা কি ঘটে, বিলুপ্তি ঘটে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে মূলত কথাবার্তা। এখন হচ্ছে আমরা আর কিছু কথা বলি যে প্রথম মিওসিস, কোনো একটা কোষের মধ্যে প্রথম মিওসিস ও দ্বিতীয় মিওসিস বিভাজনের মধ্যবর্তী যে সময়টা, তাহলে প্রথম মিওসিস হচ্ছে, দ্বিতীয় মিওসিস হচ্ছে, এর মধ্যবর্তী যে সময়টা এই সময়টাকে বলা হয় ইন্টারকাইনেসিস। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় ইন্টারকাইনেসিস, এবং এই সময় ডিএনএর সংশ্লেষ ঘটে, কিন্তু ডিএনএ কি হয় না, কোনো অনুলিপন হয় না, ডিএনএর কোনো অনুলিপন হয় না, শুধুমাত্র কি ঘটে ডিএনএর সংশ্লেষণ ঘটে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখেছিলাম মাইটোসিসের মধ্যে যে সাইটোপ্লাজমের বিভাজন আর হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। তো যদি কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে ঠিক আছে শুধুমাত্র সাইটোকাইনেসিস না ঘটে, সাইটোকাইনেসিস ঘটতেছে না, শুধুমাত্র কেরিওকাইনেসিস ঘটতেছে, মানে কি নিউক্লিয়াসের বিভাজন করতেছে, তখন যে দশা সৃষ্টি হয় সেটাকে বলা হয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, মানে কি অনেকগুলো নিউক্লিয়াস সৃষ্টি হয়ে যায়। এবং এইকে বলা হয় কি, এই যে নিউক্লিয়াস সৃষ্টি হয় এটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়াস। যেমন ডাবের পানি আছে, এই ডাবের পানি হচ্ছে কি মুক্ত নিউক্লিয়াসের ফসল। এই ডাবের মুক্ত নিউক্লিয়াসের জন্যই সাইটোপ্লাজমের বিভাজন হয় না, শুধুমাত্র কি নিউক্লিয়াসের বিভাজন হয়, এই জন্য এটাকে বলা হয়েছে কি মুক্ত নিউক্লিয়াস বা পানি, ডাবের পানির ভিতরে পানি এটা সৃষ্টি হচ্ছে। তো এখন এটা প্রাণীর ক্ষেত্রে করতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে করতে পারে। যদি বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ হয় যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সিনোসাইটিক। তাহলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, মুছে ফেলি। উদ্ভিদ যদি হয় ঠিক আছে, এই উদ্ভিদ কোষকে বলা হয় কি সিনোসাইটিক, আর যদি প্রাণী কোষ হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্লাজমোডিয়াম। ঠিক আছে, প্লাজমোডিয়াম। তাহলে সিনোসাইটিক আর এটা হচ্ছে কি প্লাজমোডিয়াম। সিনোসাইটিক মানে হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ, আর প্লাজমোডিয়াম হচ্ছে সিনোসাইটিক বিশিষ্ট প্রাণী কোষ। ঠিক আছে, এই বিষয়টা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, আসে পরীক্ষার মধ্যে, বিভিন্ন সময় পরীক্ষার মধ্যে আসে। তো এই হচ্ছে আমাদের মূলত যে কোষ বিভাজন। এই কোষ বিভাজন আমি যে বিষয়গুলোর উপর খুব বেশি গুরুত্ব দিলাম, তোমরা আশা করি এই বিষয়গুলো খুব ভালো করে পড়াশোনা করবে। এছাড়াও যে মায়োসিসের যে গুরুত্ব রয়েছে সেইগুলো একটু পড়াশোনা করবে, আর আমি যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো আজকের লেকচার 1 আমরা দুইটা বিষয় নিয়ে কথা বললাম, সেটি হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে কোষ বিভাজন। তো ভেক্টর এবং কোষ বিভাজন মোটামুটি সহজ টপিকস, আর এখান থেকে আমি যে বিষয়গুলো পড়ালাম সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই
জানতে হবে, অবশ্যই হচ্ছে পড়তে হবে। এর বাইরেও তোমরা হচ্ছে বিভিন্ন বই দেখবা, প্লাস হচ্ছে বিভিন্ন প্রশ্ন ব্যাংক সলভ করবা যে এই টপিক থেকে কী কী ধরনের প্রশ্ন আসছে, তাহলে আশা করা যায় তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবা। আর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিগত বছর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে অবশ্যই সলভ করবা। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে অনেকেই হয়তো জানতে চাচ্ছিল যে কোন বই পড়বো, কোন বই পড়লে হচ্ছে আমার চান্স হয়ে যাবে। আসলে তোমার চান্স তোমার উপর ডিপেন্ড করবে, তোমার পরিশ্রম, তোমার হচ্ছে ডেডিকেশন, এগুলোর উপর ডিপেন্ড করবে হচ্ছে তোমার চান্স। আর আমি হয়তো স্বাধীন ক্লাস নিলেও কিংবা হচ্ছে সাজেশন করে দিলে হচ্ছে কোনো লাভ নেই যদি তুমি সেটাকে কভার না করো। তো বই বলতে আমি সাজেস্ট করবো যে পাঠ্য তোমার যে মেন বইটা আছে সেটা বুঝে বুঝে পড়াশোনা করো, এবং যে ছোটো ছোটো ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো করো। আর হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারো, যে কোনো কোশ্চেন ব্যাংক, যে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার জন্য কী টাইপের কোশ্চেন আসছে এবং কোন ধাঁচে প্রশ্ন আসে সেগুলো অ্যানালাইসিস করার জন্য। তো আশা করি যদি এভাবে মেনটেন করে চলতে পারো তাহলে আশা করা যায় চান্স কোনো সমস্যা হবে না। তো আজকের লেকচার এই পর্যন্তই। আর আজকের লেকচারের উপর পরীক্ষা হবে 7 তারিখ রাত 8টা থেকে 9টার মধ্যে। আর আমার পেইড বেসে কোর্স ভর্তি চলছে, ভর্তির জন্য হচ্ছে এই নাম্বারে কল করতে পারো অথবা আমাকে মেসেজ করতে পারো, এই আর কি। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।